আমার ভিডিওটা দেখবেন যারা অত্যন্ত যত্ন সহকারে সতর্কতার সাথে দেখতে পারবেন, অন্যথায় ভিডিওটা দেখবেন না, কারণ প্রতিটা কথাই অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে, যে কারণে আমি যদি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হই সেক্ষেত্রে একটি বিভ্রান্তি তৈরি হবে। আমি চাই না সেটা হোক। আপনারা শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন জামাত ইসলামের বিষয় নিয়ে আজকে কথা বলবো। জিনাদেরকে একটি কথিত আদালতের রায়ের মধ্য দিয়ে খুন করা হয়েছে। জামাত ইসলামের নেতাদেরকে যে মানবতা বিরোধী কিংবা স্বাধীনতা বিরোধিতার কথা বলে বিচার করা হয়েছে, সেটা আসলে মানবতা বিরোধী না, সেটা ভারত বিরোধিতার বিচার করা হয়েছে। সেটা কিভাবে, কেন, আমি আমার অনুষ্ঠানে আপনাদেরকে যুক্তি প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব। বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং সেই মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী দলগতভাবে বিরোধিতা করেছে। এর পক্ষে কথা বলার মতো কোনো সুযোগ নাই, কারণ ওই সময় সংগ্রাম পত্রিকা থেকে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট যেগুলো ওই সময় গোলাম আজম সহ অন্যান্য নেতারা দিয়েছেন, সেখানে বোঝা যায় যে তিনারা স্বাধীনতার বিরোধিতা করেছেন। এখন তিনাদেরও যুক্তি থাকতে পারে। ধরুন যুক্তিটা কেমন, আজকে যদি বাংলাদেশে আইনের শাসন নেই, মানুষ ভোট দিতে পারে না, কথা বলার স্বাধীনতা নাই, সবকিছু আমরা যতটুকু পড়েছি পাকিস্তান ওই সময়ের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি। এখন আজকে যদি ধরুন মির্জা ফখরুল কিংবা তারেক রহমান সাহেব বললো যে আমরা বাংলাদেশের এই কয়টা জেলা নিয়ে আমরা আলাদা থাকতে চাই, আওয়ামী লীগের সাথে আমরা থাকবো না, করতে দেওয়া হবে? তাদেরকে তো সাথে সাথে ফাঁসি দেওয়া হবে। অতএব সেই সময় যারা পাকিস্তানকে ভাঙতে চেয়েছে, যদি নাকি চিন্তাটা সেভাবে করা যায়, তাহলে রাজনৈতিকভাবে যদি ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তান জিতে যেত, তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমান সহ এই ব্লকে যারা ছিল তাদের সবার ফাঁসি হতো। অতএব আজকে রাজনৈতিকভাবে যেহেতু জামায়াতে ইসলামী পরাজিত হয়েছে, তাদের ফাঁসি হবে, এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার রাষ্ট্রদ্রোহিতার কারণে। কিন্তু যে বিচারের মধ্য দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু সাপ্লিমেন্ট যোগ করা হয়েছে, সেটা নিয়ে হচ্ছে বিতর্ক, যেটাকে বলা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। সেই কাজগুলো তিনারা করেছেন কিনা। তার মধ্যে একজন হচ্ছে শহীদ আব্দুল কাদের মোল্লা। আবারও বলছি, শহীদ আব্দুল কাদের মোল্লা, কারণ আমার বিশ্বাস যে তিনি শহীদ হয়েছেন। আপনি শুধুমাত্র কমন সেন্স দিয়ে একটু চিন্তা করেন, একজন মানুষ যার বাড়ি হচ্ছে ফরিদপুরের মতো প্রত্যন্ত একটি জায়গায়, তিনি তখন মাত্র ইন্টারমিডিয়েট অনার্স পড়ুয়া একজন ছাত্র, তিনি ঢাকাতে আসলেন, এসে মিরপুরের মতো তখন ঢাকার মূল একটি কেন্দ্র, সেই কেন্দ্রের পুরো নিয়ন্ত্রণ নিলেন এবং কসাই কাদের নাম তিনার নামের সাথে অন্তর্ভুক্তি হলো। এমন একটা বিরাট আকারের কাজ তিনি করলেন। এটা কি সম্ভব? ধরলাম সেটাও সম্ভব। এত বড় একটা কাজ করলে তিনার মোটামুটি ছিটে ফোটা তো তার এলাকায় থাকার কথা। তার এলাকায় একজন মানুষ যদি বলে, আপনি যিনি আওয়ামী লীগ করেন কিংবা জামাত বিরোধী মানুষ, আপনি যান গিয়ে ফরিদপুরের একজন মানুষের কাছে, আপনার আওয়ামী লীগের এখানে নিরপেক্ষ কিংবা জামাত বিএনপির লোকজনের কাছে জিজ্ঞেস করার দরকার নেই, আওয়ামী লীগের লোকজনের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন আব্দুল কাদের মোল্লা কেমন। আমি কেন বলছি কথাগুলো, কারণ হচ্ছে সম্ভবত ২০১২ সালে আমি এই বিষয়টা নিয়ে একটি নিউজ করেছিলাম। সেখানে মিরপুরের যে জায়গাটার কথা বলা হচ্ছে, যে যেখানে গণহত্যা হয়েছে, তারপরে হচ্ছে যেখানে মানুষজনকে নিয়ে এসে রাখা হতো, সেরকম একটা জায়গা আছে এবং সেখানে কসাই কাদের নামে একজন মানুষও ছিল। একজন মানুষও বলতে পারে নাই যে এই কাদের মোল্লা আর হচ্ছে সেই কসাই কাদের এক ব্যক্তি। সেটা নিয়ে ২১শে টেলিভিশনে নিউজ গিয়েছিল, সেই নিউজ যাওয়ার কারণেও সেটা নিয়ে নানান ধরনের দরবার হয়েছে, কিন্তু নিউজটা শেষ পর্যন্ত প্রচারিত করেছিলাম, যে কারণে আমি জানি সেই বিষয়টা নিয়ে কিছু ভেতরের খবর। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা মিরপুরে যান, আপনারা তার গ্রামের বাড়িতে যান, গিয়ে জেনে আসুন যে আসলে এই ব্যক্তি সেই কসাই কাদের কিনা। আপনি যদি সত্য কথা শুনতে চান, তাহলে আপনার নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এই তথ্যগুলো উদ্ধার করা প্রয়োজন। চলুন আমরা শুনি তিনার এলাকার মানুষের বক্তব্যগুলো। যে পল্লব হত্যার মামলা ওনাকে আসামি করছে, সে পল্লবের আপন ভাবি বললো যে আমরা সাক্ষী দিল যে আমরা কাদের মোল্লার নাম মামলা হওয়ার পরে শুনছি, অথচ তারই স্বাস্থ্য ভাই সাজানো নাটক করলো যে কাদের মোল্লা মারছে।
কাদের মোল্লা যে মাইরে থাকে ৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু ছিল ক্ষমতা, তখন তো তার বিরুদ্ধে একটা জেটিএনটি হয় নাই, তার বিরুদ্ধে কোথাও একটা মামলা হয় নাই। এতদিন পরে ৪০ বছর পরে এই লোকগুলো কি করে কাদের মোল্লাকে চিনল? শুধু অপরাধ জামাত ইসলামী করে। অনেক ভালো লাগছিল। এই ব্রিজ, কালবোর্ড, আপনার মনে করেন যে এই কারেন্ট, বিদ্যুৎ, মনে করেন কাদের মোল্লার অবদানে, মনে করেন ওই দুবডাঙ্গি পর্যন্ত সমীর মেম্বারের বাড়ি পর্যন্ত হয়েছে, ওই এলাকা পর্যন্ত। ওই এলাকা কিন্তু তোমরা আমলিক করে, তারপরে মনে করেন সে ওই পর্যন্ত দিচ্ছে, তাই না? বিদ্যুৎ, স্কুলের রাস্তাঘাটে এই রাস্তা ইট দিছি না, মনে করেন সারা মধ্যস্থ দিছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওনারা প্রতিদ্বন্দ্বী যে ছিলেন 21 ভোট বেশি পাওয়ার কারণে দলীয়ভাবে কাদের মোল্লা সাহেব ছোট ভাইকে ইউনিয়ন সভাপতি সাহেব দলীয়ভাবে তাকে বিজয় করার জন্য প্রস্তাব রাখছিল যে স্যার আপনি চলে যান, আমরা আপনার ভাইকে বিজয়ের ঘোষণা দেব। তখন উনি ইউনিয়ন সাহেবকে এবং ওসি সাহেবকে বলছে যে ব্যক্তি 21 ভোট বেশি পেয়েছে তাকে বিজয় ঘোষণা করেন, অসৎ ভাবে আমার ভাইকে বিজয় করতে হবে না। 1971 সালে আমরা যে স্কুলের মাঠে আমি কাদের মোল্লার ট্রেনিং করাইছি, আমি খালেক মির্জা আর মঞ্জু। তখন কাদের মোল্লা জামামি সরকারি লজেন থাকতো, করেন যে এই নাকি যে ওটা ব্যাং মারছে, মানুষ মারা দূর কথা, ব্যাং মারতে দেখি। কাদের মোল্লার কোনের কথা কইবে গেলে আবার এখন আর এসে ধরতে মানে না। তার মতো সরল লোক আর ভালো লোক খুব এই পৃথিবীতে কমে গেছে। তাই এই জালিম সরকার একদিনের ফল আল্লাহ তারে দিবই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কাদের মোল্লা কারো ক্ষতি করে নিয়ে আসবেন, আমার জীবনে আমার বয়স 45-এর উপর গেছে, আর বাপের কোনোদিন দেয় না যে কাদের মোল্লা কোনোদিন ক্ষতির কাজ করছে। লাস্ট যেদিন দেখা করতে গেলাম সেদিন রোজা ছিলেন, দেখি একটা টুলের উপর বসে সে কি খাচ্ছেন, একটা খুব নির্লিপ্ত ভাবে, খুব ধীর স্থির শান্ত চিত্তে চাটা খাচ্ছেন। উনি জানতেন যে ওই ওনার রায় কার্যকর হতে পারে, এরপরেও ওনাকে ওরকম প্রশান্ত চিত্তে চা খাওয়া দেখে আমি তো অবাক হয়ে গেছি। এটা আমার এখন ওই যে টুলের উপর বসেছিল ওটা আমার চোখে চোখে ভাসে। তাছাড়া ওনাকে সবসময় একদম দৃঢ় চিত্তই দেখেছি, কখনো ভেঙে পড়তে দেখি নাই। তিনার একজন সাক্ষী ছিল যাদের বাসায় 71-এ এই শহীদ আব্দুল কাদের মোল্লা ছিলেন, সেখানে লজিং থাকতেন। সেই বাসার একজন মানুষ, তিনি এখনো জীবিত আছেন এবং তিনি শহীদ আব্দুল কাদের মোল্লার পক্ষে আদালতে সাক্ষী দিতে চেয়েছিলেন। এই কথা রাষ্ট্রপক্ষ জানে এবং জানার কারণে আগের রাতে ডিবি পুলিশের একটি দল সেই বাড়িতে যায় এবং সেই বাড়িতে গিয়ে সেই ব্যক্তিকে খুন করার হুমকি দেয় যদি তার পরদিন সে সেই বাসা ছেড়ে চলে না যায়। এটাই হচ্ছে এই কথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার। চলুন তিনার মুখে শোনা যাক বক্তব্যটা। রাত্রি 11:30 বাজে খুলে দরজা, সবাই ঘরের মধ্যে হচ্ছে মিষ্টি ভাষায় আমার নাম ধরে গালাগালি করছে, তোমাকে থানা যেতে হবে। আমি কেন নিচ্ছি থানায় কেন যাবো? আমি কোনো অন্যায় করিনি। শেষে বললো যে ঠিক আছে, তো তুমি এখন বাড়ি চলো। আমি বললাম যে এই রাত্রে তো আমি বাসা ছাড়তে পারবো না, তো যদি না যাস তো কালকে সকালে চলে যাবি, সকাল 8টার মধ্যে আমরা আবার আসবো, 8টার সময় এসে যদি তোরে পাই তোরে এবং তোর দুই ছেলেকে উঠে নিয়ে যাবো, আর কোনোদিন আকাশ দেখতে পাবি না। এইরকম রাষ্ট্রযন্ত্র যখন সাক্ষীদের বিরুদ্ধে লেগে যাবে, সেই লোকের বুকের পাটা কত বড় যে এই সত্য বলার জন্য আদালতে আসবে। আমরা মতিউর রহমান নিজামী সাহেবের কয়েকজন সাক্ষী যেগুলো রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিল এবং মতিউর রহমান নিজামীর বিপক্ষে সাক্ষী দিয়েছেন, সেই মানুষগুলোর মুখ থেকে শুনবো যে আসলে মতিউর রহমান নিজামীর বিপক্ষে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেটা সত্য কি মিথ্যা। চলুন শোনা যাক। জুলুম করে এখন ধরে তাই বলাইলো, তাই বলেছিলাম। কারা তোর জুলুম করে দিল? বলেছিল যে মানে যে সোমবারটা তাওয়াক করলো, আবার আওয়ামী লীগের লোক মানে তো করলো যে তুমি তাকে বলো এই কথার জন্য বলেছিলাম। তাহলে আমাকে মানে যে খুব ভয় দেখাইলো। তারপর আমি নামাজ পড়ি, যখন নামাজ পড়ি আমার নামাজের থেকে 8 টিকাত নামাজ পড়েছি, আর 4 টিকাত পড়ি হয়নি, আমাকে জোর করে ধরে টানে নিয়ে যায়। তো এই কথা বলা হলো। কোন কথা? একটা এইগুলো বললো যে সবাই দুটো হোটেল ধরে নিয়ে এসে খাওয়াইলো, আবার দুটো মেয়েকে ধরে নিয়ে
আর্মির হাতে ধরে দিলে